কি আশ্চর্য! মরা কখনো কথা কয় নাকি আবার? সুরেন, সুরেন, আমি অনন্ত, তোমাকে ডাকছি। সুরেন, একবার সাড়া দাও। সুরেনবাবুর চোয়ালো ঠোঁট একটুও নড়ল না, কিন্তু তার হাঁ করা মুখবিবর থেকে অদ্ভুত বিকৃত স্বরে এই কথাগুলো বেরোলো। গপ্পের আখড়ায় আপনাকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সপ্তর্ষি। গপ্পের আখড়ায় আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। গপ্পের আখড়ার আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বন্দি আত্মার কাহিনী। গপ্প পাঠ তথা বিভিন্ন পুরুষ কণ্ঠ চরিত্রে থাকছে আমি সপ্তর্ষি, আর বিভিন্ন মহিলা কণ্ঠ চরিত্রে থাকছে প্রিয়া। এছাড়াও শব্দগ্রহণ ও পোস্টার ডিজাইনে থাকছে আমি সপ্তর্ষি। গপ্পের আখড়াই এখন শুনছেন বন্দি আত্মার কাহিনী। বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্তবাবুর বাড়িতে বসে এক সন্ধ্যায় আলাপ করছিলাম। কথা হচ্ছিল প্রেততত্ত্ব নিয়ে। পেশায় আমি ডাক্তার, আর কিঞ্চিত পশারও যে আছে, নিজ মুখে কথা বললে গর্ব করা হবে না। আত্মা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে আজ পর্যন্ত হাতে নাতে এমন প্রমাণ আমি পাইনি। জন্ম, মৃত্যু ও দেহগত সমস্ত রহস্য আমার নখদর্পণে, এমন অভিমান আমার আছে। কিন্তু অনন্তবাবু আমার সেই অভিমানে আঘাত দিতে চান। তিনি বলেন, জন্ম মৃত্যু এগুলো সব কথার কথা মাত্র। এই দেহটা সাময়িক খোলস ছাড়া আর কিচ্ছু না। জন্মের আগে ও মৃত্যুর পরে আত্মা বেঁচে থাকে, এছাড়াও আরও অনেক ব্যাপার। তর্কটা খুব জোরই চালিয়েছি। আমি বুঝবো না, আর অনন্তবাবু না বুঝিয়ে ছাড়বেন না। তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে, হঠাৎ রাস্তায় উঠল এক বিষম গোলমাল। সচমকে মুখ ফিরিয়ে জানলা দিয়ে বাইরে চেয়ে দেখি, পথের ওপাশের ফুটপাতের উপরে সুরেনবাবুর বাড়ির ঠিক সামনেই মস্ত এক ভিড় সৃষ্টি হয়েছে। আমরা ঘর থেকে বেরিয়ে পড়ে দ্রুত পদে ঘটনাস্থলে গিয়ে হাজির হলাম। ফুটপাতের উপরে হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে আছেন সুরেনবাবু নিজেই। তিনি কেবল আমাদের প্রতিবেশী নন, আমাদের দুজনেরই বিশেষ বন্ধু। ভিড়ের একজন লোককে জিজ্ঞাসা করলুম, এই যে ভাই, ঠিক কি হয়েছে? উনি বারান্দার উপর থেকে পড়ে গিয়েছেন। আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভিতরে ঢুকলাম। তারপর বৈঠকখানার ওই তক্তপোষের ওপর তাকে শুইয়ে রেখে পরীক্ষা করতে লাগলাম। পরীক্ষা করে বুঝলুম যে গতিক সুবিধার নয়। সুরেনবাবুর দেহের ওপরটাই কোনো গুরুতর আঘাতের চিহ্ন নেই বটে, কিন্তু তার দেহের ভিতরের অবস্থা যে ভয়াবহ, এটা অনুমান করতে পারলুম। অনন্তবাবুকে বললুম, এর মৃত্যুর আর দেরি নেই। অনন্তবাবু বললেন, কি সর্বনাশ! তাহলে উপায়? সুরেনের স্ত্রী, ছেলে, মেয়ে সবাই যে হরিদ্বারে তীর্থ করতে গিয়েছে। বাড়িতে আর দ্বিতীয় ব্যক্তি বলতেও কেউ নেই। এখন আমরা কি করব? আমার পরীক্ষা ভুলও হতে পারে। দাঁড়ান, ডক্টর পি ঘোষকে একবার ডাকি। ডক্টর পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের মধ্যে অন্যতম। ফোনে খবর পেয়েই এসে হাজির হলেন। সুরেনবাবুকে পরীক্ষা করে বললেন, না, কোনো আশা নেই, আর মিনিট কয়েকের মধ্যে উনি মারা যাবেন। অনন্তবাবু, যদি আপনার ঠিকানা জানা থাকে, তাহলে সুরেনবাবুর স্ত্রীকে এখন একটা তারে খবর দিয়ে দিন না। ঠিকানাও জানি,
তারও করে দিচ্ছি, কিন্তু আপনারা বলছেন সুরেন এক্ষুনি মারা পড়বেন। হরিদ্বার এখান থেকে একদিনেরও পথ নয়। সুরেনের আর কোনো আত্মীয়ও নেই এখানে। সমস্ত ঝুঁকি আমাদেরই সামলাতে হবে, তাই তো? মৃতদেহ নিয়ে আমরা এখন কি করব? ডক্টর ঘোষ, একটু দেখুন না, আপনাদের চিকিৎসা বিজ্ঞান যদি একে কোনো রকমে আর দিন তিনেক বাঁচিয়ে রাখতে পারে। ডক্টর ঘোষ মাথা নেড়ে বললেন, অসম্ভব। এতক্ষণে মৃত্যু ওর দেহের ভিতর প্রবেশ করেছে। উনি মারা পড়লেন বলে। অনন্তবাবু অত্যন্ত উত্তেজিতের মতো একবার ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন। তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, আচ্ছা, মৃত্যুর পরেও কি দেহের ভিতর আত্মার সাড়া পাওয়া একেবারেই অসম্ভব? ডক্টর ঘোষ বললেন, অনন্তবাবু, আপনি কি বলছেন? আমি হতভম্বের মতো অনন্তবাবুর মুখের পানে তাকিয়ে রইলুম। আমার দিকে চেয়ে তিনি বললেন, আচ্ছা, আপনারা আপনারা হিপনোটিজমের কথা শুনেছেন তো? বাংলায় যাকে বলে সম্মোহন বিদ্যা বা যোগনিদ্রা। আমি বললুম, জানি, আর এও জানি যে হিপনোটিজমে আপনার দেশ জোড়া খ্যাতি আছে। কিন্তু তার কথা এখন কেন? আমি এক্ষুনি সুরেনকে সম্মোহন বিদ্যায় অভিভূত করতে চাই, কিন্তু তাতে ফল কি হবে? সুরেনবাবু মৃত্যুর কবল থেকে রক্ষা পাবেন কি? মৃত্যুর কবল থেকে কোনো মানুষই কোনো মানুষকে রক্ষা করতে পারে না। তবে যোগনিদ্রার একটা আশ্চর্য মহিমা আছে। তার দ্বারা নিশ্চয়ই একটা কিছু ফল পাওয়া যাবে। সেটা যে কি তা আমি ঠিক বলতে পারছি না। তবে না, থাক থাক, আর আর কথা বলার সময় নেই। আর কথা বলার সময় নেই। সুরেনের দিকে তাকিয়ে দেখুন, দেখুন ওর শেষ মুহূর্ত উপস্থিত। সুরেনবাবুর মুখ তখন মৃত্যু যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে। তাঁর দুই বিস্ফোরিত চোখের তারা চারিদিকে ঘুরছিল। অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের উপর বিশেষ কৌশলে হস্তচালনা করতে লাগলেন। ডক্টর ঘোষ গম্ভীরভাবে বসে রইলেন, মুখে চোখে দারুণ অবিশ্বাসের ভাব। আমি অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ড কারখানা দেখতে লাগলুম। কয়েক মুহূর্ত পরে তেমনি হস্তচালনা করতে করতেই অনন্তবাবু দৃঢ় স্বরে বারংবার ডাকতে লাগলেন, সুরেন, সুরেন, সুরেন। প্রথমটাই সুরেনবাবুর কোনো রকম ভাবান্তর হলো না। তারপর ধীরে ধীরে তার চোখের তারা স্থির ও স্বাভাবিক হয়ে এলো। এবার অনন্তবাবু বললেন, সুরেন, সুরেন, আমার চোখের দিকে তাকিয়ে দেখো। সুরেনবাবুর চোখ একবার অনন্তবাবুর চোখের দিকে ফিরল, আর সঙ্গে সঙ্গে তার সারা দেহ একবার শিউরে উঠল। সুরেন, 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 একবার একবার সাড়া দাও ভাই। সুরেন। স্বাভাবিক কণ্ঠে এবার জবাব এলো, কি? সুরেন, সুরেন, তোমার কি কোনো কষ্ট হচ্ছে? না। তবে জবাব নেই। আবার ৩-৪ বার ডাকাডাকির পর সুরেনবাবু চমকে উঠে বললেন, তুমি কি তুমি কি ঘুমাচ্ছ? হ্যাঁ, আর আমায় দেখো না, আমাকে ঘুমোতে ঘুমোতে মরতে দাও। তবে তুমি তবে তুমি ঘুমাও, তুমি ঘুমাও। কাল সকালে আবার আমি তোমায় ডাকবো। তোমাকে কিন্তু সাড়া দিতেই হবে। সাড়া দেব, এখন আমি মরছি, আমাকে আমাকে ঘুমাতে দাও। সুরেনবাবুর 2 চোখ বন্ধ হয়ে গেল। অনন্তবাবু আমাদের কাছে এসে বললেন, এই যে
এই যে আপনারা, এই বিষয়ে আপনাদের মত কি? ডক্টর ঘোষ একটু উপহাসের ভঙ্গিতেই বললেন, আপনি কি ভাবছেন কাল সকালে ওর সাড়া পাওয়া যাবে? আগে হ্যাঁ, কাল সকালে ওর সাড়া পাওয়া যাবে। অসম্ভব। তাহলে আমাদের চিকিৎসা বিজ্ঞানী ব্যর্থ হয়ে যাবে, বুঝলেন? বেশ, তাহলে কাল সকালে এসেই দেখবেন। আসবো, যদিও জানি অসম্ভব সম্ভব হবে না, তবুও আপনি আমার কৌতূহল জাগিয়ে তুলছেন। কাল সকালে আমি আসছি। পরদিনের সকাল। বহুকাল ধরে প্রেততত্ত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে গোঁড়ামির দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্তবাবু বিচার শক্তি হারিয়ে ফেলেছেন। এ কথা বলা বলি করতে করতে ডক্টর ঘোষের সাথে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলুম। দেখলুম বৈঠকখানার সমস্ত জানালা বন্ধ করে আধা অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন, সমস্ত নিথর অনিঝুম। ডক্টর ঘোষ সুরেনবাবুর দেহ পরীক্ষা করে বললেন, দেহ শীতল ও আড়ষ্ট, হৃৎপিণ্ডের ক্রিয়া স্তব্ধ, শ্বাস প্রশ্বাসও নেই। কাল রাতেই এর মৃত্যু হয়েছে। ডাক্তার জিজ্ঞাসা করলেন, অনন্তবাবু, এখনও কি আপনার সন্দেহ দূর হয়নি? অনন্তবাবু কোনো উত্তর দিলেন না। সুরেনবাবুর গায়ের রং রীতিমতো হলদেটে হয়ে গেছে, তার দুই চোখ বোজা, মুখ হাঁ করা। আমি বললুম, আর কেন অনন্তবাবু, এবারের সৎকারের ব্যবস্থা করুন। হরিদ্বারে তার করে দিয়েছি, আগে সুরেনের স্ত্রী আর ছেলেমেয়েরা আসুক। সে কি, ততক্ষণে ওনার দেহের অবস্থাটা কি হবে বুঝতে পারছেন? দেহের কি অবস্থা হবে বুঝতে পারছি না, তবে তবে সুরেনকে আর একবার ডেকে দেখা দরকার। ডক্টর ঘোষ বললেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আর কাকে ডাকবেন? সুরেনকে। সুরেন, সুরেন। কোনো সাড়া নেই। ডক্টর ঘোষ বললেন, কি আশ্চর্য, মরা কখনো কথা কয় নাকি আবার? সুরেন, সুরেন, আমি অনন্ত, তোমাকে ডাকছি, সুরেন একবার সাড়া দাও। স্তম্ভিত নেত্রে দেখলুম সুরেনবাবুর ফাঁক করা ঠোঁটের ওপাশে জিভখানা ছটফট করছে যেন। সুরেন, সুরেন। সুরেনবাবুর চোয়ালো ঠোঁট একটুও নড়ল না, কিন্তু তার হাঁ করা মুখবিবর থেকে অদ্ভুত বিকৃত স্বরে এই কথাগুলো বেরোলো। আবার কেন? আমার মৃত্যু হয়েছে, আমি এখন ঘুমাচ্ছি। সে কি স্বর? মনে হলো সুরেনবাবুর মুখ যেন কথা কইছে না, সে সুর আসছে বহু দূর থেকে, যেন গভীর কোনো এক গিরিগুহার অতলতার ভেতর থেকে। একটা অজানা ভয়ে আমার গা কাঁপতে লাগলো। ডক্টর ঘোষ যেন ধাক্কা খেয়ে পিছিয়ে গিয়ে দাঁড়ালেন পেছনের দেওয়ালে, আর তার মুখ চোখ যেন উদ্ভ্রান্তের মতো। সুরেন, সুরেন, তুমি কি এখনো ঘুমাচ্ছ? না না, আমি ঘুমাচ্ছিলাম বটে, কিন্তু কিন্তু এখন আমার মৃত্যু হয়েছে। সুরেন, আবার তুমি ঘুমিয়ে পড়ো। ডক্টর ঘোষ, আপনার কোনো বক্তব্য আছে? ডক্টর ঘোষ ক্ষীণ স্বরে বললেন, না না, আমার আর কিচ্ছু বলার নেই। বলি, সুরেনের কণ্ঠস্বর কিরকম মনে হলো আপনার? মানে মানে ভয়ানক,
মানুষের গলার ভেতর থেকে যে এরকমের আওয়াজ বেরোতে পারে, এ তো ধারণারও অতীত। ও তো কণ্ঠস্বর নয়, একটা যেন একটা অমানসিক ধ্বনি মাত্র। কিন্তু কিন্তু সে ধ্বনি তো অপর কারণ নয় ডক্টর ঘোষ, তাই কি? এ ধ্বনি তো আসছে সুরেনেরই গলার ভিতর থেকে। না, সুরেনকে আজ আর ব্যস্ত করব না। ও এখন নিশ্চিন্তে আরামে ঘুমিয়ে থাক। বোধহয় পরশু দিনই সুরেনের স্ত্রী এসে পড়বেন। তখন না হয় আর একবার ডাকবো। কি আপনারা আসবেন তো? হ্যাঁ, নিশ্চয় আসবো। এ যে বিজ্ঞানের এক অজানা নতুন রহস্য, না এসে তো থাকতে পারবো না। আজ অনন্তবাবুর আহ্বানে আমরা আবার দুজনে সুরেনবাবুর বাড়িতে চলেছি। সন্তানদের নিয়ে সুরেনবাবুর স্ত্রী ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন। তার নাম হৈমবতী। কান্নার শব্দ শুনতে শুনতে আমরা সুরেনবাবুর বৈঠকখানার ভিতর প্রবেশ করলাম। সুরেনবাবুর দেহ ঘিরে বসে আছেন হৈমবতী, তার দুই ছেলে ও মেয়ে। অনন্তবাবু বসে আছেন মৃতদেহের ডান পাশে। তিনি যেন মূর্তির মতো স্থির, যেন ধ্যানমগ্ন। সুরেনবাবুর দেহ যেমনটা দেখে গেছিলাম ঠিক তেমনটি আছে। হৈমবতী গতকাল এসেছেন। হিসেব করে দেখলুম সুরেনবাবুর মৃত্যুর পর আরও 5 দিন কেটে গেছে। একে তো গরমকাল, তারপর এবছর আবার অতিরিক্ত গরম পড়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে সুরেনবাবুর গায়ের রং হলদে, দেহ মৃত, শীতল, কাটো আড়ষ্ট হয়ে গেলেও একটু পচেনি বা ফুলে ওঠেনি। অনন্তবাবু চোখ খুলে বললেন, এই যে আপনারা এসে গেছেন, দেখুন না হৈমবতী বড় ব্যস্ত হয়ে উঠেছে। তাহলে সুরেনকে আর একবার জাগানোর চেষ্টা করি। আমরা ঘাড় নেড়ে সায় দিলুম, যদিও আমার বুকের ভিতর জাগল কাঁপন। মৃতদেহের উপর খানিকক্ষণ হস্তচালনা করে অনন্তবাবু ডাকলেন, সুরেন, 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 সুরেন। প্রায় 10-12 বার নাম ধরে ডাকার পর সুরেনের মৃতদেহের আড়ষ্ট হাঁ করে থাকা মুখের ভিতর জিভখানা হয়ে উঠল সেরকম ভয়াবহ রূপে চঞ্চল। হৈমবতী স্বামীর বুকের উপর ঝাঁপিয়ে পড়ে কেঁদে উঠলেন। ছেলেমেয়েরাও বাবা বাবা বলে কেঁদে উঠল। অনন্তবাবু বললেন, কথা কও সুরেন, কথা কও। আবার শোনা গেল সেই বর্ণাতীত ভয়ঙ্কর কণ্ঠস্বর, যা আসছে যেন বাড়ির বাইরে, পৃথিবীর অতল পাতালের ভিতর থেকে। আবার কেন ডাকাডাকি? বলছি তো আমি বেঁচে নেই, আমি বেঁচে নেই। এই তো তুমি বেঁচে আছো, কথা কইছ। একবার চোখ মেলে চেয়ে দেখো, আমরা সবাই এসেছি। অনন্তবাবু বললেন, হৈমা স্থির হও, শান্ত হও। সুরেন এখন আমি ছাড়া কারোর কথার জবাব দেবে না। সুরেন, 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 হৈম তোমাকে ডাকছে হৈম। ডেকে কোনো লাভ
আছে। তোমার যদি মৃত্যুই হয়েছে তবে তবে তুমি কথা কইছ কিভাবে? আমি এখন আমার মৃতদেহের ভিতর বন্দি হয়ে আছি। বন্দি? কি বলছো সুরেন? কেন? তুমি যেতে দিচ্ছ না বলে আমি আমার দেহের ভিতর বন্দি হয়ে আছি। অনন্তবাবু এতক্ষণ সমানে হস্তচালনা করছিলেন। এই ব্যাপারে তিনি যে তার ইচ্ছাশক্তিকে প্রবলভাবে নিযুক্ত করেছেন তা বোঝা যায় তার চেহারা দেখে। তার কপালের উপর শিরাগুলি এবং কণ্ঠের উপর মাংসপেশিগুলি দ্বিগুণ ফুলে এবং মুখের রং রাঙা টকটকে হয়ে উঠেছে। হঠাৎ তিনি হস্তচালনা বন্ধ করে খানিকক্ষণ নীরব হয়ে তারপর হাঁপাতে লাগলেন। তারপর ফিরে বললেন, হইম আর কেন? আমি শুধু তোমার জন্য সুরেনকে যোগনিদ্রায় আচ্ছন্ন করে রেখেছিলাম। আমি এবার ওর ঘুম ভাঙাবো। আমি এবার ওর আত্মাকে মুক্তি দেব। তোমরা ওর সৎকারের ব্যবস্থা করো। হৈমবতী এমন তীব্রভাবে চেঁচিয়ে কেঁদে উঠলেন যে আমাদের কান প্রায় ফেটে গেল। অনন্তবাবু, আপনি আমাকে দয়া করুন। উনি এই অবস্থাতে থাকলেও আমার সুখ। মনে করবো আমি বিধবা হইনি। অনন্তবাবুর মুখে একসঙ্গে ফুটে উঠল ব্যথা, দয়া ও মমতার ভাব। অল্প কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, বেশ বৌমা, তবে তাই হোক। আর কিছুদিন এভাবেই যাক। তুমি শান্ত হও বৌমা, সংযত হও। তারপর আমার যা করার আমি করব। মনে রেখো বৌমা, আমি তুচ্ছ মানুষ মাত্র। মৃত্যু হলো ভগবানের ইচ্ছা। তাতে বাধা দেওয়ার চেষ্টা করলে আমারও সর্বনাশ হয়ে যাবে। আমিও বাঁচব না। অনন্তবাবু এবার উঠে দাঁড়ালেন। এতক্ষণ আমরা ছিলাম দুঃস্বপ্নে অভিভূতের মতো অসাড় হয়ে। অনন্তবাবু উঠে দাঁড়াতেই সার হলো আমাদের। ডক্টর ঘোষ বললেন, আমি আর সহ্য করতে পারছি না। আমার প্রাণ মন হাঁপিয়ে উঠেছে। আমি বললুম, আমারও। বাইরে বেরোতে পারলে বাঁচি। অনন্তবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, আমারও ওই ইচ্ছে। চলুন আমরা বাড়ি যাই। চলুন। তারপর কেটে গেছে 2 মাস। সুরেনবাবুর দেহ পড়ে আছে ওই বৈঠকখানার তক্তপোষে। তাতে এখনো পচন ধরেনি। ইতিমধ্যে এরকম অদ্ভুত খবর শুনে দলে দলে বাইরের থেকে লোক এবং খবরের কাগজের সংবাদদাতারা রীতিমতো সুরেনবাবুর বাড়িতে একসাথে আনাগোনা শুরু করে দিয়েছিল। অনন্তবাবু রীতিমতো খাপ্পা হয়ে উঠেছিলেন। বাইরের লোকেরা বাড়িতে আর ঢুকতে পায় না। খবরটা রটে গিয়েছিল দিকে দিকে, চারিদিকে ভীষণ উত্তেজনার সৃষ্টি করেছিল। না,
কেবল বাঙালি নয়, ইংরেজ এবং আরও নানা জাতির লোক আবেদন জানাতে থাকেন কেবলমাত্র সুরেনের দেহটি একবার পরিদর্শনের জন্য। আবেদনকারীদের মধ্যে ছিল বহু বিখ্যাত নাম। একদিন অনন্তবাবুর জরুরি আহ্বান আসে। তাঁর বাড়ির কাছে গিয়েই শুনলাম সুরেনবাবুর বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ। অনন্তবাবুর বৈঠকখানায় গিয়ে দেখি একখান চেয়ারের উপর বসে আছেন ডক্টর ঘোষ, আর অনন্তবাবু ঘরময় ঘুরে বেড়াচ্ছেন। ভাবভঙ্গি অত্যন্ত ক্রুদ্ধ, বিরক্ত। আমাকে দেখেই তিনি বললেন, এই যে শুনতে পাচ্ছেন কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি? আজ সুরেনের যোগনিদ্রা ভাঙব, তাই ওই কান্না। হৈমবতীর ইচ্ছে সুরেনের দেহ ওইভাবেই পড়ে থাকুক, কিন্তু কিন্তু বলুন, এ কি সম্ভব? আমি বেশ বুঝতে পারছি আমার স্বাস্থ্য দিন দিন ভেঙে পড়ছে। আচ্ছা বলুন তো এই অস্বাভাবিক উত্তেজনা আর কতদিন সহ্য হয়? প্রবল ইচ্ছা শক্তিরও তো একটা সীমা আছে নাকি? আচ্ছা, এই জন্যই আমাকে ডেকেছেন? আপনাকেও আর ডক্টর ঘোষকেও। আর একটা কথা কি জানেন, নিজেকে নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। কিন্তু কিন্তু কেন? কারণ আমি প্রকৃতির আইন ভঙ্গ করছি। যে ভগবান সুরেনের আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান, আমি হয়েছি সেই পথের বাধার মতো। এ এক মস্ত অপরাধ। কে জানে এর জন্য আমাকে হয়তো কোন শাস্তি ভোগ করতে হবে। আমি বুঝতে পারছি না। হয়তো এই প্রাণহীন একটা কুৎসিত দেহের কারাগারে বন্দী হয়ে সুরেনের আত্মা অত্যন্ত কষ্ট ভোগ করছে। না, আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি, এ ব্যাপারের উপর আজ আমি জবনিকা ফেলে দেবো। কারোর মিনতি, কারোর অশ্রু আর আমাকে বাধা দিতে পারবে না। আসুন আপনারা আসুন। এই যে গোড়া থেকে সঙ্গে আছেন তো, শেষ দৃশ্যটা দেখুন। আসুন। শেষ পর্যন্ত হৈমবতীকেও সম্মতি দিতে হলো। অনন্তবাবু অনেক চেষ্টার পর তাকে বুঝিয়ে দিয়েছেন যে এই মৃতদেহের মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দী হয়ে আছে অভিশপ্তের মতো। দেহ থেকে বেরোতে না পারলে আত্মার গতি হবে না। অনন্তবাবু এবার দেহের পাশে বসে হস্তচালনা করতে লাগলেন আর ডাকতে লাগলেন, সুরেন, 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 তুমি আমায় শুনতে পাচ্ছ? আমরা রোমাঞ্চিত দেহে, বিস্ফারিত চোখে, রুদ্ধশ্বাসে মৃতদেহের দিকে তাকিয়ে রইলুম। 7 থেকে 8 মিনিট কেটে গেল। দেহ নিঃসার, নিস্পন্দ। অনন্তবাবুর কপাল থেকে দরদর করে ঘাম ঝরতে লাগলো। সুরেন, সুরেন, জাগো, সাড়া দাও। আমি অনন্ত তোমায় ডাকছি সুরেন। আরও 7-8 মিনিট কেটে গেল। অনন্তবাবু এবার উদ্বিগ্ন কণ্ঠে বললেন, তবে কি আমি ব্যর্থ হব? সুরেনের আত্মা কি নেই? না, তা হতে পারে না। যোগ নিদ্রার প্রভাব না থাকলে দেহের অবস্থা হতো অন্যরকম।
সুরেন তুমি জাগো, সুরেন তুমি জাগো, সুরেন তোমার যোগনিদ্রা ভঙ্গ হোক। এইবার খোলা দাঁত পার করা মুখের মধ্যে জ্যান্ত হয়ে ছটপট করতে লাগলো জিভখানা। সুরেন, উত্তরে শোনা গেল এক ভীষণ ও তীক্ষ্ণ আর্তধ্বনি। সে আর্তনাদ ভাষায় বর্ণনা করা যায় না। মানুষের কান কখনো শোনেনি সেই আর্তনাদ। ছেলে মেয়েরা ঘর ছেড়ে পালিয়ে গেল। ওই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়লেন, আর আমাদের অবস্থা হলো শোচনীয়। সুরেন, সুরেন, শান্ত হও, শান্ত হও ভাই, শান্ত হও, শান্ত হও। শান্ত হব। তোমরা জানো না এই দেহের নরকে দুঃসহ যন্ত্রণা। নিষেদিন কাটছে আর চটপট করছে। মৃত্যুর পরেও কি শাস্তি? আর কেন, আর কেন? আমাকে এবার মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। আজকের ঝড় আরো বিকট ও ভয়ালো আসছে, যেন আরো আরো বেশি দূর থেকে। অনন্তবাবু বললেন, তোমাকে তোমাকে মুক্তি দিলাম সুরেন। যাক, ভেঙে যাক তোমার যোগনিদ্রা, তোমার আত্মার মুক্তি হোক। পর মুহূর্তেই অদ্ভুত একটা শব্দ হলো। আর সঙ্গে সঙ্গে আচ্ছন্নের মতো চোখে দেখল তক্তপোষের ওপর সুরেনবাবুর দেহের বদলে পড়ে আছে একটি নরকঙ্কাল, আর তার চারপাশ ঘিরে গড়াচ্ছে বিগলিত মাংস, মেদ, মজ্জার তরল বিবর্ণ ধারা। ভীষণ পচা গন্ধে ঘরের বাতাস বিষাক্ত হয়ে উঠল। সভয়ে প্রাণপণে দৌড়ে বাইরে পালিয়ে এলো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি, আর আমাদের উপস্থাপনাই বা আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে। আর নতুন আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা। আবার দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে, খুব তাড়াতাড়ি আসছি আপনাদের কাছে। সঙ্গে থাকুন গপ্পের আখড়াই। জয় গুরু।